আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ বিষয়াবলী টপিকে আমরা এমসিকিউ পড়বো। আমরা চেষ্টা করব প্রথম 10টা পড়তে, যেটা আমার রুটিনে আসছে সেই হিসাবে আর কি। স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিরা হলেন সতীন সরকার, সৈয়দ আলী আহসান, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান। স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হচ্ছে আমার হিসাবে শামসুর রহমান। উত্তর হচ্ছে, প্রশ্নটি বাতিল করা হয়েছে কেন, আই এম নট শিওর। 4টি ব্যক্তি পাইছে, ও আচ্ছা। ওকে, সো খুবই কষ্ট লাগলো, এমন একটা প্রশ্ন বললাম যেটা অ্যান্সার নাই। শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য, ওরে বাবারে, এটা তো বাদ। প্রতাপাদিত্য কে ছিলেন? বাংলার 12 ভূঁইয়াদের একজন, রাজপুত বাংলার শাসক, মোগল সেনাপতি। আই থিঙ্ক বাংলার 12 ভূঁইয়াদের একজন। উত্তর হচ্ছে ঠিক আছে, প্রতাপাদিত্য ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন। সো দেন তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন পড়ি না আমরা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটা অ্যাজ পার অ্যাজ আই নো, এটা হচ্ছে 22 নম্বর অনুচ্ছেদে। হ্যাঁ ঠিক আছে, 22 নম্বর অনুচ্ছেদে, সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে। সো সংবিধানের জন্য আমি আরিফ খানের বইটা পড়ি। আমি যদিও পুরো বইটা শেষ করতে পারি নাই আরিফ খানের, কিন্তু সংবিধানের জন্য আমি আরিফ খানের বইটা সাজেস্ট করব। বাংলাদেশে প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? তফসিল হচ্ছে 60টা। সো বাংলাদেশে কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি বলছে? নিউজ উইকস। নিউজ উইকস। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? এটা হচ্ছে রাষ্ট্রপতি। আ- আ- এত কনফিডেন্টের সাথে ভুল। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? এটা হচ্ছে প্রধানমন্ত্রী হবে। কেন? একটু চেক করি আমরা ব্যাখ্যাটা। সংবিধানের 4র্থ ভাগ, নির্বাহী বিভাগ, 2য় পরিচ্ছেদ, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। অনুচ্ছেদ 55, মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসরকার থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে। প্রধানমন্ত্রী কর্তৃক ও তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। আচ্ছা, নির্বাহী ক্ষমতা মানে তো বুঝেন যে, যেমন যেমন প্রধানমন্ত্রী যেই ধরনের মানে অফিসিয়াল যেই ক্ষমতা তার, সেটা আর কি। আহ, আমি যদি ভুল বলে থাকি কেউ আমাকে শুধরাই দিবেন অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, তো ব্যাখ্যা পড়তে হবে অবশ্যই, কারণ ব্যাখ্যা না পড়লে আসলে বোঝা যায় না যে আপনি শুধু মুখস্থ করলে হবে না, ওইটার আশেপাশ থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এখন আমরা যাই পরেরটায়। বাংলাদেশের বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি, ইয়েস। বঙ্গভঙ্গ রদ হয় হচ্ছে 1911 সালে, আর বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে। ঠিক আছে। ওকে, হ্রদের বিষয়ে সম্রাট পঞ্চম জর্জ, ওনার দিল্লিতে তার অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা দেন। তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন আমরা পড়ি না। পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? এটা হচ্ছে 23শে জুন 1757 সালে। 23শে জুন 1757 সালে। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10ম সেক্টর নিয়ে। তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বাদ। জীবন থেকে এনে চলচ্চিত্রের পরিচালক কে ছিল? এটা ছিল জহির রায়হান। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? এটা গঠিত হয় হচ্ছে 10ই এপ্রিল 1971, আর শপথ গ্রহণ করে 17ই এপ্রিল 1971। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী কোন জেলায় জন্মগ্রহণ করেন? আমি যতটুকু মনে আছে সুনামগঞ্জ। উত্তর হচ্ছে ঠিক। কোন বীরশ্রেষ্ঠকে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদে প্রাঙ্গণে কাকে সমাহিত করা হয়? কোশ্চেনটা কেমন যেন উল্টাপাল্টা ছিল। আচ্ছা, এটা হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এটা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামেই ঢাকা সেনানিবাসে ঢাকা জাহাঙ্গীর গেট তার নামেই, তাকে সম্মানিত করে তৈরি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল। এটা হচ্ছে এম আর আক্তার মুকুল হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় 2 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? মহান মুক্তিযুদ্ধের সময় 2 নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। আমি অ্যাকচুয়ালি শিওর না, বাট আমি সেটাই মনে করতেছি। উত্তর ঠিক আছে। আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নিই। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। অক্টোবর থেকে ডিসেম্বর ছিলেন মেজর এটিএম হায়দার। তো আমার মাথায় একটু আটকে ছিল যে হ্যাঁ, মেজর খালেদ রহমানি হওয়ার কথা, মেজর খালেদ মোশাররফি হওয়ার কথা। আমি এটা আগে পড়ছিলাম, আফসা মনে ছিল। 7জন বীরশ্রেষ্ঠের মধ্যে নৌবাহিনীর সদস্য কে ছিলেন? নৌবাহিনীর সদস্য ছিলেন বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর ছিল তো আপনার উনি ছিল সেনাবাহিনীর। বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ, উনি ছিলেন নূর মোহাম্মদ শেখ। বিশিষ্ট ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ না,
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, উনি ছিলেন হচ্ছে সেনাবাহিনীর। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, আর হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, আমি ভুলে গেছি, উনি প্রবাবলি ইপিআর এর ছিলেন, ইপিআর এর। হ্যাঁ, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হচ্ছে অ্যান্সার হওয়া উচিত। হ্যাঁ, উত্তর ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ডিটেলসে পড়ি। ক্যাপ্টেন মহিউদ্দিন জাগির সেনাবাহিনী, সিপাহী মোস্তফা কামাল সেনাবাহিনীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তো আমরা জানি বিমানবাহিনী, লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ, এই যে ইপিআর, ঠিক বলছি আমি, লেন্স নায়ক মুন্সি আব্দুর রক ইপিআর, সিপাহী হামিদুর রহমান হচ্ছে সেনাবাহিনীর, আর ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল মোহাম্মদ রুহুল আমিন সেনাবাহিনীর, সরি বিমান বাহিনী, আরে নৌবাহিনীর, ঠিক আছে, এটা স্লিপ অফ টাং। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি? এটা আমরা জানি যে প্রথমটা হচ্ছে বীরশ্রেষ্ঠ, পরেরটা হচ্ছে বীর উত্তম, পরেরটা বীর বিক্রম, আর সেটা হচ্ছে বীর প্রতীক। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে আমি যতটুকু মনে আছে 18 নম্বর, আমি ওহো 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ঠিক আছে। সো এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতেই হচ্ছে। 18 নম্বর, সরি 17 নম্বর, আরে আমি মাথায় কী কাজ করতেছে জানি না, আমি দেখতেছি 17, পড়তেছি 18। আমরা একটু দেখি যে 15 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, 14 নম্বরে কৃষক ও শ্রমিকের মুক্তি, 18 নম্বরে জনস্বাস্থ্য নৈতিকতা। এটাও খুব আসে কিন্তু, জনস্বাস্থ্য নৈতিকতা, এই জন্য আসলে আমি একটু মানে কনফিউজ হয়ে গেছি। আপনার হচ্ছে অবশ্যই এই কনফিউশনে পড়া যাবে না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এখন যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমি বেশ কয়েকবার দেখছি, লাইভ এমসিকিউ বেশ কয়েকবার এই কোশ্চেনটা করছে। সো এটা হচ্ছে 17 নম্বর হবে। সরকারি বিনিয়োগ লাভে সুযোগের সমতা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, আম নট শিওর অ্যাকচুয়ালি সুযোগের সমতা কত নম্বর, লেটস 29 নম্বরটা গেস করি। রাইট, ঠিক আছে, 29 নম্বর, তাও আমি স্ক্রিনশট দিয়ে রাখি বিকজ এটা আমার গেস ওয়ার্ড ছিল। 29 নম্বরটা আমরা একটু দেখি যে নিচের দিকে আছে যে 27 নম্বর হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, এটা আমরা মোটামুটি সবাই মুখস্থ, যে আইনের চোখে সবাই সমান, আইনের দৃষ্টিতে সবাই সমান, 27 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। 28 নম্বর হচ্ছে ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য করা যাবে না, এটা হচ্ছে 28 নম্বর। আর 30 নম্বর হচ্ছে বিদেশি খেতাব প্রবৃত্তি গ্রহণ নিষিদ্ধকরণ, এটা হচ্ছে আপনার 30 নম্বর। সো 29 কি, 29টাই হচ্ছে এই যে আমাদের এই কোশ্চেনটা, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা হচ্ছে 29 নম্বরটা। বাংলাদেশের সংবিধানের কত নং সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে নারীদের জন্য 50টি আসন সংগ্রহের বিধান করা হয়? এটা আমি যতটুকু মনে পড়ে চতুর্দশ হবে, আমি পুরোপুরি মনে নাই আমার, চতুর্দশ, এটা পঞ্চদশ হবে, পঞ্চদশ, ঠিক আছে, পঞ্চদশ। আসলে এটা খুব আপসেট লাগে যে পড়া জিনিস যখন ভুল হয়, এগুলা পড়া কিন্তু এগুলা ভুল হয়েছে আমার, ভুল হচ্ছে অ্যাকচুয়ালি, মনে থাকতেছে না এগুলো। যাই হোক, 45 থেকে 50 জন করা হয়েছে। 2011 সালের 25শে জুন সংসদে বিল পাস হয় এবং বর্তমানে সংসদে নারীদের সদস্য সংখ্যা কতজন? 50, এগুলো সব হচ্ছে ইয়া দিয়ে রাখি। আচ্ছা, অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন? অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। আর ঢাকা জেলার দায়িত্বে ছিলেন, ঢাকা জেলা না, ঢাকা সিটির দায়িত্বে ছিলেন হচ্ছে মেজর রাও ফরমান আলী, তাই না? তাই তো জানি আমি। হ্যাঁ, ঢাকা শহরের দায়িত্বে ছিলেন মেজর রাও ফরমান আলী, আর ঢাকার বাহিরে দায়িত্বে ছিলেন মেজর খাদিম হোসেন রাজা। মেজর খাদিম হোসেন রাজা ছিলেন ঢাকা, এই যে 4 নম্বর অপশন যেটা, উনি ছিলেন ঢাকা শহরের দায়িত্বে। 3 নম্বর অপশনে জন ছিলেন হচ্ছে ঢাকার দায়িত্বে, আর পুরো অপারেশনের দায়িত্বে ছিলেন হচ্ছে জেনারেল টিক্কা খান, যেটা আমাদের জায়েদ খান সাহেব, সে হচ্ছে অ্যাক্টিং করছে। যাই হোক, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? আই হ্যাভ নো আইডিয়া, সো দিস ইজ 16। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? এটা হচ্ছে 16। তো একটু পড়ে নিই আমরা, ঠিক আছে। এই যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা হচ্ছে 17, আবারও উল্লেখ করছে এখানে। সো আমরা এবার নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের পঞ্চম ভাগ কি সম্পর্কিত? অ্যাগেন নো ক্লু। আইনসভা, পঞ্চম ভাগ হচ্ছে আইনসভা। আইনসভা মানে আমাদের আইনসভার নাম কি? আমাদের আইনসভা হচ্ছে জাতীয় সংসদ, রাইট? আইনসভা। সো এটা একটু দিয়ে রাখি। প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র নিয়ে, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনা উন্নতি, তৃতীয় ভাগ মৌলিক অধিকার, চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগ আইনসভা, ষষ্ঠ ভাগ বিচার বিভাগ, সপ্তম ভাগ নির্বাচন, অষ্টম ভাগ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নবম ভাগ বাংলাদেশের কর্ম বিভাগ ও নবম ক ভাগ জরুরি বিধানাবলী, দশম ভাগ হচ্ছে সংবিধান সংশোধন ও একাদশ ভাগ হচ্ছে বিবিধ। টোটাল আমাদের সংবিধানের 11টা ভাগ, অনুচ্ছেদ হচ্ছে 153টা। সো
নেক্সট আমরা যাবো স্থানীয় শাসন সংবিধানের চতুর্থ ভাগের কত নম্বর পরিচ্ছেদে আছে আমি জানি না, এটা অ্যাকচুয়ালি খুবই খুবই কঠিন কোশ্চেন আমার সেন্স থেকে আমি বললে। তৃতীয় ভাগে আছে স্থানীয় শাসন সংবিধানের চতুর্থ ভাগের কত নম্বর পরিচ্ছেদে আছে, এটা মনে রাখা খুবই কঠিন হবে। যাই হোক, আমি এইসব কোশ্চেন নর্মালি স্কিপ করি। অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতি অপসারণ বাংলাদেশে কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? এটা হচ্ছে 53 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতি অপসারণ সংবিধানের 53 নম্বরে বর্ণিত আছে। শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে তার পদ হইতে অপসারিত করতে পারিবে। সংবিধান অধিবেশনরত না থাকিলে নোটিশ প্রাপ্তিমাত্র স্থানসম্মত। ওকে, এটা এত এখন আর পড়ার দরকার নেই, বুঝছি আমরা। তো আমরা আপাতত আজকে আমি মনে করি এখানে পড়া আমি আজকের পড়া এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।